4-5 দিন আগে ম্যাগনাস কালসেন একটা অপেশাদার ম্যাচ জিতছেন, 51 ম্যাচটা জিতছেন। এখন ম্যাগনাস কালসেন অপেশাদার একটা ম্যাচ জিতছেন, সেটা আলোচ্য কেন হলো? আলোচ্য হলো কারণ হচ্ছে ম্যাচটা জিতছেন তিনি ChatGPT-4 এর যে চেস ভার্সন আছে এটার বিপক্ষে। ম্যাচটা অপেশাদার ছিল। অপেশাদার মানে কি, ওইরকমভাবে কোনো আয়োজন ছিল না। এটা chess.com-এ অবসর সময়ে ম্যাগনাস এটা জিতছেন। জেতার পরে যেটা হয়েছে এটা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। ম্যাগনাস নিজেই এইটার স্ক্রিনশট শেয়ার করছেন। স্ক্রিনশট শেয়ার করার পরে ম্যাগনাস এখানে বলছেন যে এআই নিয়ে অনেক কথাবার্তা হয়, এআই ভালো খেলে সত্যি কথা, কিন্তু মানুষের একটা চরম যোগ্যতা আছে, সেটা হচ্ছে ইনটিউশন। এই ইনটিউশনকে কখনোই এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব না। সে কারণেই আসলে উনি এআইকে খুব পাত্তা দিতে রাজি না। এইটা নিয়ে দাবা জগতে শুধু না, সমস্ত মানব সভ্যতার জগতে, বিজ্ঞানের জগতে সব জায়গায় একটা হইচই শুরু হয়ে গেছে। সবাই বলতেছেন যে না, এআই নিয়ে যে শঙ্কা ছিল যে মানুষের মেধাকে রিপ্লেস করে ফেলতে পারে, মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা রিপ্লেস করে ফেলতে পারে, এই শঙ্কা সত্যি না। আর ম্যাগনাস তো হারায় দেখাইছে। আমি এই ঘটনার পরে গতকালকে অলমোস্ট সারা দিন ওই এআই এর সঙ্গেই, মানে ChatGPT-র সঙ্গেই এই বিষয়টা নিয়ে তর্কাতর্কি করছি। ChatGPT-র জোর দাবি যে এআই এর দাবা খেলা এখন যে জায়গায় গেছে, সে জায়গায় মানুষ আগামী কয়েক হাজার কয়েক লক্ষ বছরেও পৌঁছাইতে পারবে না। অলরেডি এআই ইঞ্জিনগুলো যে লেভেলের দাবা খেলতেছে তাতে মানব সভ্যতার পক্ষে এই জায়গায় কোনোদিন যাওয়া সম্ভব না। সেটা কারা? সেখানে আছে লীলা জিরো, আলফা জিরো বা স্টকফিশের মতো ভয়াবহ সব এআই দাবার ইঞ্জিন, এআই চেজ ইঞ্জিন। এই চেজ ইঞ্জিনগুলোর ব্যাপারে এআইদের দাবি, মানে ChatGPT-র দাবি যে ধারে কাছেও মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না। কিন্তু এখনো পর্যন্ত না, এই যে তিনটা নাম বললাম, লীলা জিরো, আলফা জিরো বা স্টকফিশ, এদের কারোর সঙ্গে মানুষের প্রপার একটা ম্যাচ হয় নাই। ফলে আমরা বুঝতে পারতেছি না যে ব্যাপারটা কি পুরোটাই হাইপ, মানে যেটা ডিপ ব্লুর ক্ষেত্রে ঘটছিল এটাও কি তাই, নাকি আসলেই মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অতটা পার হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আমার কম বোধভাসিতে, আপনারা তো জানেন সব কিছুতেই আমার বোধভাসি খুব কম, ফলে এরকম সায়েন্টিফিক একটা বিষয় এবং মানব মস্তিষ্কের এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আমার বোধভাসি কম থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে যতটুকু বুঝি এটা নিয়ে আজকে একটু গল্প করে আসেন যে মানুষ আগায় আছে না এআই আগায় আছে দাবায়। দেখেন, দাবা ব্যাপারটাকে মানব বুদ্ধিমত্তার একটা চরম বহিঃপ্রকাশ হিসাবে চিরকাল দেখা হয় এবং এটা আসলেই তাই। দাবা শুধু একটা খেলা না, এবং আপনি যদি খুব গ্রামাটিক্যাল অর্থে ধরেন, মানে অলিম্পিক অ্যাসোসিয়েশন যে অর্থে খেলার ডেফিনেশনগুলো দেয়, সে অর্থে দাবা খেলা না, সে অর্থে দাবা আসলে একটা পাজল। কিন্তু এই দাবাটা যে খেলা, এই দাবা খেলাটা হচ্ছে মানব বুদ্ধিমত্তার পরিমাপক। মানব বুদ্ধিমত্তার যতটা বিকাশ হচ্ছে, দাবা খেলা সেটা দিয়ে মাপা যায়। যে দাবা খেলা দিয়ে বোঝা যায় যে একটা মানুষ কোন লেভেলে পৌঁছাইছে, মানুষের চিন্তাধারা কতটা অগ্রগামী হলো এই শতকে, সেটা দাবা দিয়ে বোঝা যায়। দাবা হচ্ছে বুদ্ধিমত্তার পরিমাপক, আইকিউ না। আইকিউ দিয়ে আসলে, আইকিউ একটা মেশিনারি ব্যাপার, আইকিউ দিয়ে আপনি বুঝতে পারবেন না যে মানব বুদ্ধিমত্তার বিকাশ কত সুন্দর হচ্ছে। সেটা একমাত্র দাবা দিয়েই সম্ভব। পেশাদার দাবাড়ুদের কথা বাদ দেন, আপনি দেখবেন যুগে যুগে দার্শনিক, সাহিত্যিক বা বড় বড় বিপ্লবী সবার প্রিয় কাজ ছিল অবসর সময়ে একটু করে গুটি চালাচালি করা, দাবা খেলা। মানে ওনারা নিজের কাছে নিজের পরীক্ষা নিতেন। সেই জিনিসটা তো আদিকাল থেকে হয়ে আসতেছে, মানে সভ্যতা যখন সংগঠিত হয়েছে তখন থেকে দাবা নিজেকে নিজের চ্যালেঞ্জ করার একটা সেরা জায়গা। ফলে দাবাই আসলে প্রথম এই জিনিসটা বলল যে এই যে একটা কম্পিউটার জিনিসটা আসছে, কম্পিউটারও তো কাজে কর্মে সেই আদিকাল থেকেই, কম্পিউটার যখন যাত্রা শুরু করছে তখন থেকেই কাজে কর্মে ওর ভিতরে একটা মানব মানব ভাব আছে। মানে মানুষও যেরকম কিছু কাজ ভেবে চিন্তে করে ফেলতে পারে, কিছু হিসাব নিকাশ করতে পারে, কম্পিউটারও পারে। ফলে একদম 1930-40-এর দশক থেকেই এই চিন্তাটা কিন্তু বড় বড় বিজ্ঞানীদের মাথায় আসলো যে কম্পিউটার দাবা কতটা পারে। কম্পিউটার যদি দাবা মানুষের লেভেলে কখনো পৌঁছা যায়, তাহলে বুঝতে হবে যে তখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা কিন্তু চলে আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের কাতারে চলে আসছে। তখন এই নিউরাল নেটওয়ার্ক ছিল না, এটা আমি বলতেছি একদম 30-40 দশকের কথা। সে সময় তো কম্পিউটারই এই ফর্মে আসে নাই, ফলে এটা আসার প্রশ্নই আসে না। 50s এই জিনিসটা অ্যালান টুরিনের আপনারা নাম শুনছেন, অ্যালান টুরিন প্রথম একটা দাবার প্রোগ্রাম করে ফেললেন।
মানে আজকে আপনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপারগুলো শোনেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে কম্পিউটিং অমুক তমুক, এগুলো জনক মনে করা হয় অ্যালান টুরিংকে। শুধু অ্যালান টুরিং এগুলো করতেন তা না, অ্যালান টুরিং জীববিদ্যার গবেষক ছিলেন, অ্যালান টুরিং একজন ম্যারাথন রানার ছিলেন, অ্যালান টুরিং না করতেন এমন কোনো কাজ নাই। মানে সত্যিকারের একজন মাল্টি স্কলার মানুষ, একই সঙ্গে দারুণ দাবা খেলতেন। ফলে এই লোকেরই মাথায় প্রথমে চিন্তাটা আসলো যে কম্পিউটারে একটা সময় উনি বুঝতে পারলেন যে কম্পিউটারে একটা সময় মানব যে বোধ, মানব যে চিন্তা, এটাকে চ্যালেঞ্জ করা শুরু করবে। তো কেন না যে আজ থেকে আমরা একটা প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে বোঝা যাবে যে ও আসলে মানুষের মতো দাবা খেলতে পারতেছে কিনা। এই শুরু হলো। কিন্তু তখন তো আসলে প্রোগ্রাম তৈরি করা, কম্পিউটারে একটা প্রোগ্রাম ইনস্টল করা, সেটা দিয়ে দাবা খেলা এসব প্রযুক্তি ছিল না। ফলে টুরিং এর পক্ষে এটা পরীক্ষা করে দেখা সম্ভব হয় নাই যে মানুষের সঙ্গে তৈরি করা দাবা প্রোগ্রাম খেলতে পারে কিনা বা রেজাল্ট কি হয়। কিন্তু এটা পরের দশকেই আমরা 60s দেখলাম এই ঘটনা ঘটে গেল। একটা দাবা প্রোগ্রাম, তখন আইবিএম মেশিন আসছে, ওটা সম্ভবত আইবিএম মেশিন না, সরি ম্যাক মেশিনে একটা দাবা প্রোগ্রামিং করা হলো এবং সেই প্রোগ্রাম রীতিমতো মানুষের বিপক্ষে খেলা শুরু করে দিল। 1967 সালের ঘটনা ছিল। এর আগে ম্যাক হ্যাক নামে একটা দাবা খেলার একটা ছোট্ট প্রোগ্রাম, খেলনা প্রোগ্রাম, আজকাল আপনারা দেখলে বুঝবেন যে বাচ্চারা যেগুলো দিয়ে খেলে ওই টাইপের, বোতাম টিপে টিপে খেলার জন্য ম্যাক হ্যাক 6 নামে একটা প্রোগ্রাম আসলো এবং নির্মাতারা দাবি করলেন যে এটা দিয়ে দাবাড়ুদের হারানো সম্ভব। এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাক হ্যাক 6 কিন্তু পৃথিবীর প্রথম রেটিং পাওয়া কৃত্রিম দাবাড়ু। মানে সে ওই ইউএস চেস ফেডারেশনের কাছ থেকে কিছু রেটিং পাইছিল, সেটা কত সেটা আমি জানতে পারি না, কিন্তু কিছু রেটিং পাইছিল। এবং ম্যাক হ্যাক 6 যেটা করলো, কিছু মধ্যম সারির নিম্ন সারির সত্যিকারের দাবাড়ুর সঙ্গে আয়োজন করলো, ম্যাচ আয়োজন করলো। ওটা যারা নির্মাতা তারা ম্যাচ আয়োজন করলো এবং বলা হয় যে ম্যাক হ্যাক 6 ওই সময় 2টা ম্যাচ জিতছিল। কাদের বিপক্ষে জিতছিল, তাদের লেভেল কি, তাদের রেটিং কি, কিচ্ছু জানা যায় না। কিন্তু এটাকে চ্যাট জিপিটি দেখলাম এটাকে নিয়ে খুব ভাব দিচ্ছে যে না, আমরা তো সেই 60s মানুষরে হারায় আসছি, কোন লেভেলের মানুষরে হারাইছে তা আর বলতে পারে না। তো যাই হোক, এরপরে কিন্তু ব্যাপারটা থেমে থাকে নাই। এরপরে একাধারে মানব সভ্যতার যেরকম বিকাশ হচ্ছে, মানব মস্তিষ্কের বিকাশ হচ্ছে প্রতিনিয়ত। তো মানব মস্তিষ্ক স্রষ্টা বানায় পাঠাইছে, এই জিনিসের বিকাশ তো এই যন্ত্র দিয়ে মাপা কি এত সোজা? একই সঙ্গে যন্ত্র নির্মাতারাও কিন্তু বসে নেই, তারাও প্রতিনিয়ত মানব মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার জন্য একের পর এক দাবার প্রোগ্রাম নিয়ে আসতেছেন। বিভিন্ন কম্পিউটারে একের পর এক ভয়াবহ প্রসেসর, যা যুগের সেরা সেরা প্রসেসর দিয়ে বানানো প্রোগ্রাম নিয়ে তারা মাঠে নামতেছেন। আমরা 80-র দশকে দেখলাম অন্তত 3টা কম্পিউটার, যেগুলোকে ঠিক সুপার কম্পিউটার বলা যায় না, বেশ ভালো কম্পিউটার, এইগুলো ভালো দাবা খেলতে পারে। এগুলোর সঙ্গে তখনকার মধ্যমানের জিএমরা রেগুলার খেলতেছেন, কেউ হারতেছেন কেউ জিততেছেন। তার মধ্যে আমার ডিপ থটের কথা আমার নিজেরই মনে আছে, ওটা চ্যাট জিপিটির কাছ থেকে জানার দরকার নেই। ডিপ থটের নাম ওই সময় আমরা 80s জানি না, 90s জানি। কেন জানি সেই গল্পটা এখন বলি। সেটা হচ্ছে 90s কেঁপে গেছিল সারা পৃথিবী। 90s কেঁপে গেছিল একটা ডিপ ব্লু নামে একটা সুপার কম্পিউটারের কারণে। কারণ কি, ডিপ ব্লু এবার ওই যে ডিপ থট যে সিস্টেমে কাজ করতো সেই সিস্টেমেই একটা সুপার কম্পিউটার বানাইলো। সম্ভবত 3টা ভার্সন বানানো হয়েছিল। এটা নিয়ে একেবারে শেষে একটা মজার কথা বলবো। ডিপ ব্লুর 3টা ভার্সন, 3টা কপির একটা কপি নিয়ে একটা মজার তথ্য জানায় দিব আপনাকে। এই যে ডিপ ব্লু হচ্ছে, বলা হলো যে ডিপ ব্লুর মতো দাবা এই দিন দুনিয়ায় কোনো মানুষ খেলতে পারে না। ঠিক চ্যাট জিপিটি এখন আলফা জিরো বা লীলা জিরোকে নিয়ে যে ভাব নিচ্ছে, ওই ভাব তখন আইবিএম নেওয়া শুরু করলো। ওটা আইবিএম এর বানানো ছিল। শুধু আইবিএম না, ওটার সঙ্গে আরো বড় বড় কয়েকটা জায়ান্ট একত্রিত হয়েছিল বিভিন্ন জিনিস নিয়ে। ভাই, ডিপ ব্লুর ছবি আপনারা সার্চ করলে দেখতে পাবেন, আমিও একটু দেখাচ্ছি। এক একটা প্রসেসরের কি আকার ছিল, মানে সে যে কতভাবে তাকে সুসজ্জিত করা হয়েছিল। ওটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল এবং সে শুরুতে বেশ কয়েকজন জিএম রে বলে কয়ে হারায় দিল। এরপরে সারা পৃথিবী কাঁপায় দিল। আমরা তো তখন, এটা 96-এর ঘটনা, 96, মানে আমরাও তখন কেবল, আমরা ওই বয়সে আমাদের সময় একটা ব্যাপার ছিল যে দাবা খেলতে না পারলে তার দিকে লোক একটু বাঁকা চোখে তাকাতো। ফলে গ্যারি কাসপারভ, আনাতোলি কার্পভ এরা ছিল আমাদের উঠতে বসতে শোনা নাম। আমি ধরেন তখন হচ্ছে ববি ফিশারের অন্ধভক্ত। ববি ফিশারকে নিয়ে আলাদা করে একদিন স্টোরি করব, কেউ শুনুক বা না শুনুক। ববি ফিশার হচ্ছে আমার কাছে তখন উপরে ঈশ্বর আর ববি ফিশার, এই 2টা নাম।
ফলে দাবা নিয়ে তখন খুবই ফ্যাসিনেটেড। এই অবস্থায় আমরা শুনলাম যে ডিবলুর মুখোমুখি হচ্ছে গ্যারি কাসপারভ। গ্যারি কাসপারভ কে? গ্যারি কাসপারভ হচ্ছে এই ম্যাগনাস পৃথিবীতে আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত মনে করা হতো যে পৃথিবীতে আসা সবচেয়ে সফল দাবাড়ু। সবচেয়ে বড় দাবাড়ু আমি কাউরেই বলি না, কারণ হচ্ছে ববি ফিশার তো এই পৃথিবীতে এসে গেছেন, ওনার অস্তিত্ব থাকার পরে আর কাউরে সবচেয়ে বড় দাবাড়ু বলা যায় না, সবচেয়ে সেরা দাবাড়ু আমি কাউরে বলি না। ও চ্যাম্পিয়ন মানে ওয়ান অ্যান্ড অনলি ববি ফিশার। কিন্তু যদি সবচেয়ে সফলতার প্রশ্ন আসে তাহলে ম্যাগনাসের আগের যুগে অবশ্যই গ্যারি কাসপারভ। গ্যারি কাসপারভ দীর্ঘকাল ধরে বিশ্বসেরা ছিলেন। কাসপারভের শ্রেষ্ঠত্ব গেল তো আনন্দের কাছে, বিশ্বনাথ আনন্দ। আনন্দ পরে বোধহয় টানা 3-4 বার চ্যাম্পিয়ন হলেন, পরে ম্যাগনাস তো আসলে সব রেকর্ড টেকর্ড ভেঙে দিল। ম্যাগনাস কালসেনের যুগে আমরা বসবাস করতেছি। স্টিল কাসপারভের ওই টাইমটা টাফ টাইম ছিল, কারণ এখন ম্যাগনাসের চ্যালেঞ্জারদের ডিউ রেসপেক্ট ওই রকম চ্যালেঞ্জার নাই। কিন্তু কাসপারভ যেসব চ্যালেঞ্জার পার করতে হয়েছে তাকে, খোদ নিজের দেশে আনাতোলি কার্পভের মতো চ্যালেঞ্জার ছিল। এছাড়া সারা পৃথিবীতে তখন দাবাটা পৃথিবী জুড়ে ফ্যাশনের মতো ছিল। শুধু ফ্যাশন না, ওই যে বললাম বুদ্ধিমত্তার একটা চরম পরীক্ষা। লোকে একটু নিজেকে যোগ্য মনে করলেই দাবা নিয়ে বসে যেত। আমাদের এখানেও আব্দুর রাজ্জাক স্যার থেকে শুরু করে যারা পণ্ডিত মানুষ ছিলেন, হুমায়ুন আহমেদ, সবাই দাবা খেলতেন। জুয়েল আয়েস, সবাই জুয়েল আয়েস তো এখনো বেঁচে আছেন, সবাই দাবা খেলা খুব পছন্দ করতেন। আব্দুল্লাহ আবু সাইদ স্যার কি দাবা খেলতেন কিনা আমার ঠিক খেয়াল নাই, তবে এই লেভেলে আমাদের ওখানেও ওই চর্চাটা ছিল যে বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন সবাই দাবা খেলতেন। সেই কাসপারভের সঙ্গে পরপর 2 বছর ডিপ ব্লুর 2 সিরিজ দাবা আয়োজন হলো। প্রথম সিরিজ হলো 96-তে নাকি 95-তে, 96-তে, 96-তে 4-2-তে কাসপারভ জিতে গেলেন। আমরা সারা পৃথিবীবাসী উল্লাস শুরু করলাম। দেখেন বাগেরহাটের এক কোনায় পিসি কলেজে পড়ি, সেই পিসি কলেজে বসে পর্যন্ত আমরা উল্লাস করছি যে মানুষ জিতে গেছে, কাসপারভ জিতে গেছে। আমি কিন্তু কাসপারভ পন্থী না কখনো, তারপরেও কাসপারভের এই জয়ে সারা পৃথিবীর মানুষ উল্লাস করছিল। কারণ হচ্ছে যদি যন্ত্রের কাছে হেরে যায় তাহলে কি একটা মান সম্মানের ব্যাপার হবে। মান সম্মানের সবচেয়ে বড় কথা, আমরা তখন সায়েন্স ফিকশন পড়তেছি, একটা আতঙ্ক যে যন্ত্র সবকিছু দখল করে নিবে। ফলে কাসপারভ পুরো মানব জাতির প্রতীক হয়ে ওই ডিপ ব্লুর মুখোমুখি হয়েছে, এরকম একটা ফিলিং পৃথিবী জুড়ে ছড়ায় পড়ছিল। আর জিনিসটা খুব কমার্শিয়ালাইজেশনও হয়েছিল, এত হাইপ ক্রিয়েট হয়েছিল। ধরেন সেই ইন্টারনেটহীন যুগেই আমরা বাগেরহাটে বসেই আপডেট পাচ্ছি যে কোন ম্যাচে কি হচ্ছে, আজকে কি হয়েছে। বিবিসি প্রতিদিন সন্ধ্যার, আমরা বিবিসি খবর শুনতাম প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন সন্ধ্যার বুলেটিনে ওই ম্যাচের আপডেট দিত যে আজকে ডিপ ব্লু কাসপারভ ম্যাচের কি অবস্থা। আইবিএম এখানে থেমে থাকলো না, হেরে গেল তো কাসপারভের কাছে। আইবিএম এবার ডিপ ব্লুর আরো উন্নতি ঘটালো, ওর প্রসেসরের শক্তি আরো বাড়ালো, ওরে আরো বেশি সিপিইউতে শক্তি দিল, সব কিছু মিলাই এরা আরো শক্তিশালী করলো। ডিপ ব্লুর পরের ভার্সনের সঙ্গে পরের বছরই 97-তে কাসপারভ আবার খেললো। এবার 3.5 ভার্সেস 2.5 ব্যবধানে কাসপারভ হেরে গেল। এখন এই হারটা আমাদের জন্য একটা বিষাদময় ব্যাপার ছিল, একই সঙ্গে আতঙ্কের ব্যাপার ছিল যে তাহলে সত্যিই মেশিন মানুষটা হারায় দেওয়া শুরু করলো। আমাদের তো তখন অ্যাসিমভটা পড়ে অবস্থায় এরকম যে যে কোনো দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্সাস মানুষ একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, স্টার ওয়ার শুরু হয়ে যাবে। সেই জায়গায় মানুষ যদি হেরে যায়, সেই লড়াই হিসেবে আমরা দেখতেছিলাম কাসপারভের লড়াইটাকে। সেখানে কাসপারভ হেরে গেলেন, কিন্তু হেরে যাওয়ার পর পর উনি ওই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপ ব্লুর প্রশংসা করছিলেন। কিন্তু 2-3 দিন পরে কাসপারভ একটা বিবৃতি দিলেন, বিবৃতি দিয়ে বললেন যে এটা চিট, উনি হারেন নাই। কেন? উনি এই 2-3 দিন পুরো ব্যাপারটা মাথার ভিতরে রিকল করছেন যে কি কি ঘটছে এই ম্যাচগুলোতে। ওনার বোধ বলে, ওনার হিসাব বলে যে এখানে একটা প্রতারণা আছে। সেই প্রতারণাটা কি কাসপারভ পরিষ্কার করে দাবি করতে পারলেন না যে ঠিক কি হয়েছে। তবে উনি বললেন যে উনি যে ডিপ ব্লুর সঙ্গে খেলছেন এই ডিপ ব্লু ডিসকানেক্টেড ছিল না, মানে একটা মেশিনের সঙ্গে উনি খেলেন নাই। এই ডিপ ব্লুর সঙ্গে ওনার ধারণা 30 থেকে 32 জন জিএম গ্র্যান্ড মাস্টার, যাদের প্রত্যেকের রেটিং 2600-2700-র ওপরে, এরকম জিএমরা ডিপ ব্লুকে ইয়ে করছে, সহায়তা করছে এই গেম চলা অবস্থায়। এই দাবি কি সত্যি? দেখেন এইটা নিয়ে পরের কয়েক বছর ইভেন এখনো পর্যন্ত পৃথিবীতে প্রচুর তোলপাড় হয়েছে, হচ্ছে, হবে। এখনো পর্যন্ত আইবিএম এটা সমানে অস্বীকার করে যায় যে না এরকম কিছু আমরা করি না, ডিপ ব্লু হিসাবেই খেলছে, পেছনে কোনো শয়তানি করা হয় নাই। কিন্তু কাসপারভ সহ পৃথিবীর একটা বিশাল গোষ্ঠী মনে করে যে ব্যাপারটা চিটিং ছিল। এইখানে আসলে কাসপারভ ডিপ ব্লুর কাছে হারে নাই,
হারছে এর পেছন থেকে কলকাঠি নাড়া 32-33 জন মানুষের কাছে, যারা ডিপ ব্লু তো ভালো খেলে, ডিপ ব্লু তো আর খারাপ খেলে না, কিন্তু ওকে যদি 32-33 জন দাবাড়ু হেল্প করে সত্যি সত্যি, আমিও জানি না আসলে কি হয়েছে, কিন্তু এরকম দাবি উনি করলেন, এরকম হেল্প করলে তো আর আসলে কারোর পক্ষে জেতা সম্ভব না। তবে এটা নিয়ে পরে ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি হচ্ছে, পৃথিবীর বড় বড় সংস্থা বিবিসি থেকে শুরু করে অনেকে কাজ করছে, কোনো মীমাংসায় পৌঁছানো যায় নাই। অনেকে এটা নিয়ে গবেষণা করছে, তদন্ত করছে, সম্ভবত কোনো কোনো আইন প্রয়োগকারী সংস্থাও এটা নিয়ে মাঠে নামছিল, কিন্তু কোনো, ওই যে বললাম, কোনো মীমাংসায় পৌঁছানো যায় নাই, কারণ ব্যাপারটা এত কমপ্লিকেটেড ছিল, এত কমপ্লিকেটেড ছিল যে এটা কেউ তলায় যেতে পারে নাই। ফলে এই দাবিটা ক্যাসপারভ এখনো করেন, আবার আইবিএম এখনো এই দাবি নস্যাৎ করে। পরের কয়েক বছরে আমরা আরো কয়েকটা এরকম সুপার কম্পিউটারের আবির্ভাব দেখলাম, তার মধ্যে ফ্রিটসের কথা আমার মনে আছে। ফ্রিটস গণহারে দাবাড়ুদের মানে জিএমদের হারানো শুরু করলো, কিন্তু কোনো টপ লেভেল জিএম মানে ক্যাসপারভ লেভেলের কোনো খেলোয়াড় আনন্দ মানে কোনোদিন চ্যালেঞ্জই নেয় নাই। আনন্দের জামানায় এসে যতবার তারা কম্পিউটারের সঙ্গে খেলতে বলা হয়েছে, আনন্দ বোধহয় কোনোদিন চ্যালেঞ্জ নেয় নাই যতদূর আমার মনে পড়ে। ক্যাসপারভ আর এই পথে পা বাড়ান নাই, এবং টপ খেলোয়াড়রা আর কেউ যায় নাই, কারণ তারা দুটো জিনিস, একটা হচ্ছে যেমন আমার চ্যাট জিপিটি মনে করে যে ইয়েরা শঙ্কিত ছিল, ওই সময় সেরা দাবাড়ুরা শঙ্কিত ছিল, হেরে গেলে যদি মানুষের বুদ্ধিমত্তা নিয়ে আবার প্রশ্ন ওঠে। আর আমার পার্সোনাল বিশ্লেষণ, আমি চ্যাট জিপিটির বিশ্বাস করি না, এই মারাত্মক চাপাবাজ, এর কথা বিশ্বাস করবেন না। আমার পার্সোনাল যেটা বোঝাবুঝি বা ওই সময় পড়াশোনা থেকে যেটা জানতাম, সেটা হচ্ছে যে তারা ব্যাপারটারে ঘৃণা করা শুরু করছিলেন, টপ দাবাড়ুরা, শীর্ষ দাবাড়ুরা, যে না এইটা হতে পারে না, এটা পিছনে এরা নানা রকম শয়তানি করে। এখন দেখেন গ্যারি কাসপারভ বলেন আর ম্যাগনাস বলেন বা আনন্দ বলেন, তাদের পক্ষে তো টেকনিক্যালি একটা কম্পিউটার বোঝা সম্ভব না, ওনারা দাবাটা বোঝেন। এখন ওরা কিসের বিপক্ষে খেলতেছেন, ওখানে সততা হচ্ছে কিনা, ওরা কি কোনো সত্যি কোনো দাবাড়ু হেল্প করতেছে কিনা। আর এখন তো ক্লাউডের যুগ, এখন তো খেলা আরো ঝুঁকিপূর্ণ, কত কি যে হতে পারে, কত শয়তানি যে হতে পারে, এটা তো কল্পনাতীত একটা ব্যাপার, কল্পনাতীত। এটারে আসলে সিকিউরিটি দিয়ে রাখা, যেখানে আসলে সে কোনো অন্যায় শিকার হচ্ছে না, এটা খুব কঠিন ব্যাপার। ফলে ওই লেভেলের সিকিউরিটি লাগবে, এইটা না পাওয়াতে কোনো সেরা দাবাড়ু আর কখনো ওই কালের কম্পিউটারের এগেনস্টে ফিটস বা ওই সময় আরো যারা ছিল এদের বিপক্ষে টপ দাবাড়ুরা কেউ খেলে নাই। 1-2 বছর পরে সম্ভবত রেবেকা নামে একটা ইঞ্জিন আসছিল, এটা আমি একদম স্মৃতি থেকে বলতেছি, রেবেকা কিনা আমার নামটা একটু ভুল হইতে পারে। রেবেকাও খুব দাপটের সঙ্গে খেলছে, ওই যে বললাম মিড লেভেল জিএমদের সঙ্গে গণহারে খেলতো আর জিততো, কিন্তু টপ লেভেল দাবাড়ুরা মানে সুপার গ্র্যান্ড মাস্টাররা কেউ ওখানে যেত না। এরপরে ব্যাপারটা একটা নতুন ডাইমেনশন পেল স্টক ফিশ আসার পরে। স্টক ফিশ আর হচ্ছে কোমোডো, স্টক ফিশ মূলত এই গেমটা ঘুরায় দিল। এই যে ধরেন, আমি তো আসলে টেকনিক্যালি কিভাবে বলবো, আমার নিজেরই তো বোধভাসী অত পর্যন্ত না। এই যে কোমোডো স্টক ফিশ পর্যন্ত এইগুলো চেজ ইঞ্জিনগুলো দাবা খেলে হচ্ছে ওই অনেকগুলো সম্ভাবনা মাথায় রেখে, ওর ভেতরে পৃথিবীর সমস্ত ধরনের যত দাবা খেলা হয়েছে এ যাবৎকালে ইতিহাসে, যত ধরনের ওপেনিং আছে, যত ধরনের ডিফেন্স আছে, যত ডাটা ডাটা ইনপুট দেওয়া হয়েছে, ও সেই ডাটা অনুযায়ী সম্ভাবনা প্রবাবিলিটি হিসাব করে চাল দেয়, এবং সেটার একটা চূড়ান্ত রূপ হলো স্টক ফিশ। স্টক ফিশ এই পর্যায়ে এসে একটা আতঙ্কের নাম হয়ে গেল। স্টক ফিশের সঙ্গে ততদিনে একটা জিনিস শুরু হয়ে গেছে, যে মেশিন ভার্সাস মেশিন খেলা, মানে স্টক ফিশের সঙ্গে কমোডোর খেলা হচ্ছে, ফিডসের সঙ্গে কমোডোর খেলা হচ্ছে, এবং আজকাল তো বোধহয় এদের এই যে এআই গুলোর আবার নিজস্ব নানা রকম চ্যাম্পিয়নশিপ হয়, দাবা চ্যাম্পিয়নশিপ হয়, কি দেখি টিসিসি, তারপরে কি সব চ্যাম্পিয়নশিপ হয়। আমার বন্ধু যারা দাবাড়ু আছে তারা আজকে আমার মারবে যে কিছুই না জানে এখানে বসে গেছেন কথা বলতে। এই যে মানুষের খেলা বিশ্লেষণ করে মানুষের ডাটা নিয়ে সেরা মানের পারফরমেন্স করা, এটাতে শ্রেষ্ঠত্ব অর্জন করলো স্টক ফিশ। হ্যাঁ, স্টক ফিশের সঙ্গেও কোনো বড় গ্র্যান্ড মাস্টারের, সুপার গ্র্যান্ড মাস্টারের খেলা হয় নাই, তারপরে স্টক ফিশের খেলা দেখে সবাই বুঝতো যে এরা সত্যিই আনন্দ বা ম্যাগনাসরে চ্যালেঞ্জ করার মতো। 2017 সালে আরেকটা গেম চেঞ্জার ব্যাপার হলো, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ব্যবহার। এখন আমরা যে এআইটা দেখি, দেখেন ওই যে অ্যালান টুরিং এর এআই বা ওই সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা আর এখনকার এআই অনেকগুলো ধাপ পার হয়েছে, তো তার ভিতরে এখন আমরা যে যুগে বাস করতেছি এটা হচ্ছে নিউরাল ইঞ্জিনের যুগ, নিউরাল নেটওয়ার্কের যুগ। আমি বিশ্লেষণে না যাই, আবার বলতেছি যে আমার বোধে কুলায় না, তারপরে সংক্ষেপে বলি যে মানব মস্তিষ্কের ভেতরে অনেক নিউরন আছে,
যারা আপনারা জীববিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের মানুষ তারা তো এটা মুখস্থ, তারা হাসেন না আমার কথা শুনে। নিউরন কোষ আছে, এই নিউরন কোষগুলো যেরকম পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে, এই একইভাবে অনেক ইঞ্জিন, অনেক প্রসেসর পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যে কম্পিউটিং করে, এই প্রসেসটা, এটা খুব সরল করে বললাম, মূর্খের মতো করে বললাম, এটাকে নিউরাল নেটওয়ার্কিং বলে বা নিউরাল ইঞ্জিন বলে। এই নিউরাল ইঞ্জিনই কিন্তু আজকালকার এআই এর প্রাণ। এই যে চ্যাট জিপিটি দেখেন, জেমিনি দেখেন, এখন যত এআই দেখেন, সবার মূল থিওরি এটা নিউরাল নেটওয়ার্ক। এখন দেখেন নিউরাল, নিউরাল ইঞ্জিন বলেন আর নিউরাল নেটওয়ার্ক বলেন, নিউরাল শব্দটা তো আসছে নিউরন থেকে। এই নিউরনের কারণেই, নিউরাল নেটওয়ার্কের কারণেই এআই আজকের জায়গায় আসছে এবং থ্রেট হয়ে গেছে। এই যে সব সেক্টরে আপনি শুনতেছেন না এর কারণে চাকরি হারাবে অমুক তমুক। আমি তো এখনো স্পোর্টসের বাইরে কিছু নিয়ে বলতেছি না, আশা করি দ্রুত হয়তো কিছু কিছু বলবো, তখন বলবো এর কারণে কেউ চাকরি হারাবে না। এই সব দুশ্চিন্তায় ভোগার কোনো কারণে, এইসব ফ্যান্টাসিতে ভোগার কোনো কারণ নেই। এআই আমাদের হাতিয়ার হবে। তো যাই হোক, এখন এর যে আপনারা মজার একটা রূপ দেখেন বা প্রবল প্রতাপশালী একটা রূপ দেখেন, আমরা যেগুলো ইউজ করি, আমরা নন প্রফেশনালরা যেগুলো ইউজ করি, এগুলো মূলত মজা। আমরা বিভিন্ন কাজে ইউজ করি, ছবি তৈরি করাই, তারপর ফেস সোয়াপ করি। আমার ফেসবুকে যদি আপনারা কেউ অ্যাড থাকেন তাহলে দেখবেন যে আমি অলমোস্ট দিনের বড় একটা অংশ এইসব ফাজলামো করে কাটাই। অনেকগুলো এআই ইয়েতে, এইটাতে এই অর্ডার দেই, আবার ওইটা নিয়ে আরেক জায়গায় যাই, এইগুলো করি অবসর সময়। আমার এখন অবসর বিনোদনের একটা বড় জায়গা হচ্ছে এআইগুলোর দিয়ে পরিশ্রম করানো। আমার মনে হয় যে পৃথিবীতে আসছিস, বসে থাকবি কেন, কাজ কর, আমারও কিছু কাজ কর। এবং এটা বলতে দ্বিধা নাই যে লেবারের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে খুব দ্রুত মুহূর্তের মধ্যে। কারণ কি, ওই যে নিউরাল নেটওয়ার্ক। এখন এই নিউরাল নেটওয়ার্ক তো শুধু আমাদের এই মজার ইয়েতে ইউজ হচ্ছে না, মজার এআই গুলোতে ইউজ হচ্ছে না, মানে চ্যাট জিপিটি টিপিটি এরা ইউজ করতেছে তা না। এটা গবেষণার বিভিন্ন বড় বড় স্তরে, আজকে যে গুগলের বড় বড় প্রজেক্ট দেখতেছেন, আপনি মেটার বড় বড় প্রজেক্ট দেখতেছেন, বা ভিআর নিয়ে যত বড় বড় কাজ হচ্ছে, সবগুলোর পেছনে তো এআই আছে। চিকিৎসা শাস্ত্রে কাজ হচ্ছে, চেজেও হচ্ছে, চেজে এটা হচ্ছে ভয়ঙ্কর গতিতে। এবং এই জায়গাটায় পুরো বিশ্বকে কাঁপায় দিচ্ছে দুটো চেজ ইঞ্জিন, একটা হচ্ছে আলফা জিরো আর একটা হচ্ছে লীলা জিরো। আলফা জিরো হচ্ছে গুগলের প্রোডাকশন, এটা হচ্ছে ডিপ মাইন্ডের একটা প্রোডাকশন, এটা শুধু গবেষণার জন্য বানানো হয়েছে। এটার কোনো ইন্টারফেস আপনি কোথাও পাবেন না, আলফা জিরো কোথাও পাওয়া যায় না, এটা শুধুমাত্র গুগলের ল্যাবে আছে। এটা চেজ ইঞ্জিন। আলফা জিরোর যে পারফরমেন্সগুলো বিভিন্ন সময় পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করার জন্য অনেক বড় বড় জিএমকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা জাস্ট গবেষক দলদের হেল্প করার জন্য ওখানে গেছেন। তাতে যেটা দেখা গেছে আলফা জিরোর ক্ষেত্রে, এটা আবার আমার চ্যাট জিপিটি জানাইছে, সত্যি কিনা জানি না, প্রচুর মিথ্যা কথা বলে। আর যেহেতু এআই ভার্সেস মানুষ নিয়ে কথা হচ্ছে, তো মিথ্যা বলতেও পারে। তারপরেও আমি সাহস নিয়ে বলে ফেলি, ওর দাবি যে আলফা জিরো নাকি প্রতি সেকেন্ডে 20 মিলিয়ন চাল বিশ্লেষণ করতে পারে, এবং সেটা 30 স্তর পর্যন্ত। এই স্তরের ব্যাপারটা একটু পরে বলতেছি, এটা কেন গুরুত্বপূর্ণ, 30 স্তরটা মাথায় রাখেন। আবার লীলা জিরো, লীলা জিরো কিন্তু ওপেন সফটওয়্যার। লীলা জিরো আপনি চাইলে নিজেও ইউজ করতে পারবেন, এবং আমাদের এখানে যারা ভালো দাবা খেলেন, ভালো খারাপ যারা দাবা খেলেন, আমার পরিচিত অনেকে লীলা জিরোতে খেলেন। লীলা জিরোর ওয়েবসাইটে ঢুকে খেলা যায়, চেস.com-এ খেলা যায়, সব জায়গায় খেলা যায়। এখন কথা হচ্ছে আলফা জিরোর কথাটা তো বুঝলেন, যে আলফা জিরো কম্পিটিটিভ খেলার জন্য তৈরি করা হয় না, ওটা গবেষণার জন্য তৈরি করা হয়েছে, ওটা এখনো ল্যাবেই আছে। ওটাকে বলা হয় যে একটা ব্ল্যাক বক্স পড়ে আছে। ওকে ফাইন। লীলা জিরো তো ওপেন সোর্স। লীলা জিরোর সঙ্গে কি জিএমরা খেলতেছে? দু একজন শখ করে খেলে, কিন্তু সত্যিকারের ম্যাচ কেউ খেলে না। এই সবাই যেটা করে, ইভেন ম্যাগনাসও লীলা জিরো ইউজ করে, সে মূলত ইউজ করে হচ্ছে যে নিজের বিভিন্ন ধরনের একটা ওপেনিং ভাবছে, সেইটার বিশ্লেষণ করানোর জন্য ইউজ করে। এইটা চেজের লোকেরা চিরকালই ইয়েরে খুব ইউজ করে, কম্পিউটারকে খুব ইউজ করে নিজের খেলারে বিশ্লেষণ করানোর জন্য। আর আজকাল তো আপনারা জানেন যে অনলাইন চেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত করোনার সময় থেকে যত বেশি অফলাইন চেজ হয়, মানে আগের মতো মুখোমুখি গুটি চালাচালি চেজ কমে আসতেছে পৃথিবী জুড়ে, বিশেষ করে র্যাপিড আর ব্লিটসের জামানায়। আমরা তো ক্লাসিক চেজের সময়ের লোক, এখন র্যাপিডস আর ব্লিটসের জামানায় সবাই অনলাইনে খেলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। পরিচিত সবাই দেখি সারাক্ষণ অনলাইনে আছে, এবং অনলাইনে আপনি রেজিস্টার করে থাকলে কে জানে হয়তো কাল সকালে আপনি ম্যাগনাসের সঙ্গে খেলে ফেলবেন, কারণ ম্যাগনাস নিজে আবার অনলাইন ফ্রিক, ও সারাক্ষণ অনলাইনে খেলতে থাকে। বিভিন্ন টুর্নামেন্টে আপনি ওকে পাবেন। এর মাঝে বাংলাদেশের এক ছেলে ম্যাগনাসটা হারায় দিছিল, মুগ্ধ নাম, ওটা নিয়ে কন্টেন্ট করছিলাম। কিন্তু লীলা জিরোর যে ভার্সনটাকে আলফা জিরোর মতো মনে করা হয়, সে ভার্সনটার সঙ্গে কেউ কিন্তু পূর্ণাঙ্গ ম্যাচ খেলে নাই বা খেলা আয়োজন করা হয় নাই।
এখন আলফা জিরো আর লীলা জিরো সম্পর্কে আমার চ্যাট জিপিটি সাহেবের যে বক্তব্য সেটা হচ্ছে যে এটা যদি আপনি মানব সভ্যতার সঙ্গে কম্পেয়ার করেন মানব বুদ্ধিমত্তার সঙ্গে, তাহলে মানব বুদ্ধিমত্তার সর্বোচ্চ বিকাশ কি? ম্যাগনাস কার্লসেন বা গ্যারি কাসপারভ বা বিশ্বনাথ আনন্দ। তার দাবি যে আলফা জিরো বা লীলা জিরো এরা এর থেকে লক্ষ গুণ শক্তিশালী দাবা খেলার ক্ষেত্রে। ফলে সে বলতেছে যে এদের মধ্যে ম্যাচই হওয়া সম্ভব না। সে আমাকে যে ভাষায় বলছে সেটা বললে আমি ধারণা চ্যাট জিপিটির হাতের দ্বারে পেলে আপনাকে থাপ্পড় মেরে বসবে। সে বলছে তোমারে বোঝানোর জন্য বলি, ধরো উসাইন বোল্টের সঙ্গে তুমি যদি তোমার 4 বছরের বাচ্চারে 100 মিটার দৌড়াইতে বলো, তাহলে ওটা একটা হাস্যকর হবে না, ওটা তো ম্যাচই হবে না। ঠিক একই কারণে লীলা জিরো বা আলফা জিরোর সঙ্গে মানব দাবাড়ুর খেলা হওয়া সম্ভব না। কিন্তু ব্যাপারটা আমি ওর উপরে আর খুব বেশি ভরসা করি নাই। ও তো চ্যাট জিপিটি, ওরে তো চিনি এ কয়েকদিনে যে ও চাপাবাজি কতটা করবে। পরে একটু ঘোটাঘুটি করলাম যে আসলে ম্যাচ হয় না কেন। কারণ গত 3-4 বছর ধরে তো এই দাবিগুলো আমরা বারবার শুনতেছি আলফা জিরোর সঙ্গে ম্যাচ হবে না, যদি না গুগল কোনো ইনিশিয়েটিভ নেয়, আর গুগল এটা নিবে না। কিন্তু লীলা জিরোর সঙ্গে তো হতে পারে। লীলা জিরো তো একটা ওপেন সোর্স নেটওয়ার্ক। কোনো একটা কর্তৃপক্ষ ধরেন মার্সিডিজ যদি এখন ঠিক করে যে $1 বিলিয়ন একটা পুরস্কার ঘোষণা করলাম লীলা জিরো ভার্সাস ম্যাগনাস, ম্যাগনাস রিফিউজ করলেও এই যে দুদিন আগে ইন্ডিয়ান যে জিএম হলো, চ্যাম্পিয়ন হলো, ও হয়তো বসবে, কেউ না কেউ তো বসবে। $1 বিলিয়ন লাগবে কেন, $10 মিলিয়ন বসলেই বসে যাবে কেন? এই যে নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক এআই যে চেজ ইঞ্জিন, তার এগেনস্টে মানুষের মানে সুপার জিএমদের ম্যাচ হচ্ছে না। সেখানে এআর ভাষ্য তো আপনি শুনলেন, কিন্তু রিয়েলিটি কিন্তু আসলে এখানে এআইরই একটা দুর্বলতা আছে। আমি গোটাগুটি করে যেটা বুঝলাম সেটা হচ্ছে এআই এর টাইম সীমাবদ্ধতা আছে, সময় সীমাবদ্ধতা আছে। এই যে আলফা জিরো বলেন আর লীলা জিরো বলেন, তারা শিখছে শুধু ক্লাসিক দাবা খেলতে। মানে এগুলো তো সেলফ লার্নিং স্টাইল। এমনিতে এই যে নিউরাল নেটওয়ার্কের যে এআই, এটা হচ্ছে নিজে নিজে শেখে। আপনার যে চ্যাট জিপিটিটা আপনি ইউজ করেন, সেই চ্যাট জিপিটিটা কিন্তু প্রথম যেদিন আপনি ইউজ করছেন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে, সেই দিনের থেকে আজকে পর্যন্ত আপনি দেখবেন অনেক ওর ডেভেলপমেন্ট হয়েছে বা অধঃপতন হয়েছে, যাই হোক হয়েছে। এটা হয়েছে হচ্ছে আপনার আমার কারণে। আমাদের কথোপকথন থেকে ওরা শেখে, প্রতিনিয়ত শেখে, আমাদের কাছ থেকে ডাটা নেয়, আমরা যে সব সোর্স ওকে দেই ওখান থেকে ডাটা নেয়, আমরা যা বলি সেখান থেকে শেখে। এটা হচ্ছে মানুষের মতো নিজে নিজে শিখতে পারে, এবং আলফা জিরো লীলা জিরো তাই। এখন নিজে নিজে শেখায় এই যে মডেলগুলো, এই মডেলগুলোর একটা সীমাবদ্ধতা হচ্ছে ওরা ক্লাসিক স্টাইলে খেলে, মানে ক্লাসিক দাবা। ওরা ব্লিটজ বা র্যাপিড পারে না, কারণ হচ্ছে ওদের একটা চাল ভাবতে মিনিমাম 2 মিনিট থেকে উপরে 20 মিনিটও লাগতে পারে। কারণ ওই যে শুরুতে আপনার একটা জিনিস বলছিলেন 30 স্তর পর্যন্ত কমপক্ষে ভাবে ওরা। মানে একটু বুঝায় বলি, ধরেন আপনি একটা ঘোড়া চাল দিবেন। এখন ম্যাগনাস কি করবে? ম্যাগনাস হচ্ছে ঘোড়াটা চাল দিবে, সে জানে যে এই ঘোড়া এর আগে পৃথিবীতে যতবার এই জায়গায় এইভাবে চাল দেওয়া হচ্ছে এইরকম সব কাউন্টারের মধ্যে পড়ছে। সে একটা কিছু আবিষ্কার করবে, সে আবিষ্কার করে সে 30 সেকেন্ডের মধ্যে চালটা দিয়ে ফেলবে। আর ম্যাগনাস তো সেকেন্ডে চাল দিতে অভ্যস্ত, ও তো র্যাপিড সবচেয়ে মজা পায়, র্যাপিড বা ব্লিটজ খেলে। কিন্তু যেভাবে খেলে, লীলা জিরোর কথাই বলে, আলফা জিরো তো এখন ওপেন না, লীলা জিরো যেভাবে খেলে, লীলা জিরো হচ্ছে ওই চালটা দেওয়ার আগে প্রথম দফা হিসাব করবে যে আমি যদি এই কোটে দেই তাহলে কি হবে, এই কোটে দেই কি তাহলে কি হবে। আপনারা পারমুটেশন কম্বিনেশনের যারা অঙ্ক করছেন তারা জানেন যে প্রত্যেকটা প্রবাবিলিটি অনেক অনেক অনেক, এটা বিশাল সংখ্যায় বাড়তে থাকবে। ও প্রত্যেকটা এর স্তরের ব্যাপারে 20 মিলিয়ন করে সম্ভাবনা ভাববে কমপক্ষে, এভাবে 30 স্তর পর্যন্ত ভাববে। এখন আপনি 20 মিলিয়নকে 30 দিয়ে গুণ দেন, যতই বলেন ও সুপার স্পিডে কম্পিউটিং করবে, ওর এটা করতে 2 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। মানে ও 30 স্তর পর্যন্ত ক্লাসিক দাবার স্পিডে ও হিসাব করবে। এখন ওকে যদি আপনি ওই যে দাবা দেখছেন না, সরাসরি প্রতিযোগিতামূলক দাবা যখন হয়, দুজন বোর্ডের দুপাশে থাকে, টেবিলের দুপাশে মাঝখানে বোর্ড, দুজনের পাশে একটা করে ওয়াচ থাকে, ওই টাইমার থাকে, একটা করে চাল দেয়, চাল কমপ্লিট হলে টাইমারটা থামা দেয়, মানে টাইম কাউন্ট শুরু হয়ে যায়। ওই টাইম থেকে পরের টাইমের ভেতরে গিয়ে ওই লোকের চাল দিতে হয়, তা না হলে তার ওইটা কাউন্ট হয়ে যায়। এখন আপনি ম্যাগনাসের বিপক্ষে বা ধরেন আমার বিপক্ষে বা আমার খুব পছন্দের একজন দাবা নিয়ে লেখালেখি করে রাশা নোয়েল, তার বিপক্ষে আপনি ওই আলফা জিরোকে বসায় দিলেন, লীলা জিরোকে বসায় দিলেন। লীলা জিরোকে আপনি যখন টাইম ফিক্স করে দিবেন 30 সেকেন্ড, ও 30 সেকেন্ডের মধ্যে কিছু ভাবতেই পারবে না, একেবারে ফালতু একটা চাল দিয়ে দিবে,
চাল দিয়ে দেখা যাবে ও 51 চালে চ্যাট জিপিটি হারছে, তো ও দেখা যাবে 20 চালের মধ্যে হেরে গেছে। তার মানে লিমিটেশনটা মানুষের চেয়ে ওর বেশি, ও ভাবতে অনেক সময় লাগে। এখন নানা মডেলের কথা আসতেছে, নানা মডেলের চিন্তা ভাবনা হচ্ছে যে এই প্রতিযোগিতাটা কিভাবে হতে পারে। বলা হচ্ছে যে ওর যেহেতু এটা একটা লিমিটেশনস, লীলা জিরো ভার্সাস ম্যাগনাস, এটা কল্পিত ম্যাচ যদি আমরা ভাবি, তাহলে আসলে লীলা জিরোকে টাইম একটু বাড়ায় দিতে হবে, সেক্ষেত্রে লীলা জিরোর আবার এই সব জায়গায় শর্ত আরোপ করে দিতে হবে। তাহলে যদি বোঝা যায়, আমার কথা তা কেন? তুমি তো বলতেছো তোমার নিউরাল নেটওয়ার্ক আছে, তুমি মানব সভ্যতার চেয়ে 20 গুণ আগায় গেছো, অমুক তমুক, সমানে সমান আসো। আমিও 30 সেকেন্ড সময় নিব চাল দিতে, তুমিও 30 সেকেন্ড নিবা, পারলে এই বোর্ডে আসো, যদি পারো এখানে হারাও। তাত্ত্বিকভাবে তুমি 20 লক্ষ বার বেশি ভাবতে পারো, এতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? কেন যায় আসে না? কেন থিওরিটিক্যালি এআই এত শক্তিশালী হওয়ার পরেও মানুষ দফায় দফায় তাকে হারায় দেয়? এই যে ম্যাগনাস চ্যাট জিপিটিকে হারাইছে, খুব ছোট্ট একটা পদক্ষেপ, ছোট্ট নুড়ি ফেলার মতো একটা পদক্ষেপ, কিন্তু এটাই বলে দেয় যে মানুষ যতবার চেষ্টা করবে, হ্যাঁ আমি পারবো না, আমি তো দাবা পারি না। কিন্তু এরকম সুপার গ্র্যান্ড মাস্টার যারা আছেন, যতবার চেষ্টা করবেন, তারা যেই ব্যাপারটা বুঝে ফেলবেন যে ওর সীমাবদ্ধতা এখানে, ও হারায় দেবে। এটা কারণ কি? কারণ হচ্ছে মানুষের একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা স্রষ্টা শুধু মানুষকে দিচ্ছেন, যে ক্ষমতাটা মেশিনের তো পাওয়ার প্রশ্নই আসে না, অন্য কোনো প্রাণীকে দেন নাই। সেটা হচ্ছে ইনটিউশন, যেটা আসলে ম্যাগনাস গত পরশুদিন বলছে যে ইনটিউশন এবং চাল, তো এই ইনটিউশনই আপনাকে চাল তৈরি করতে শেখায়। এই যে এত চাল, এই যে এত সম্ভাবনা বিচার করা, এত পারমুটেশন কম্বিনেশন, এত প্রবাবিলিটি, এত কিছু করে আপনি একটা যান্ত্রিক চাল দিতে পারবেন। মানে লীলা জিরোর কথা বলতেছি বা আলফা জিরোর কথা বলতেছি, ও একটা যান্ত্রিক চাল দিতে পারবে। ও পৃথিবীতে নতুন কিছু তৈরি করতে পারবে না, নতুন কোনো একটা চাল তৈরি করতে পারবে না, যেটা ম্যাগনাস অনায়াসে পারবে। ম্যাগনাসের কথা বাদ দেন, আমাদের বাংলাদেশের এই যে 12-13 বছর বয়সে মুগ্ধ যে দাবা খেলতেছে, ও দেখা যাবে ও খেলতেছে হয়তো 3 বছর, 3 বছর অন্তত 10টা চাল তৈরি করছে, মানে যে চালটা পৃথিবীতে এর আগে কখনো কেউ দেয় নাই। এইটাই হচ্ছে মানুষ। মানুষ প্রাণীটার বৈশিষ্ট্য হচ্ছে সে নতুন কিছু তৈরি করতে পারে, যেটা এই পৃথিবীতে এর আগে কখনো ছিল না। এই ক্ষমতাটা স্রষ্টা শুধুমাত্র মানুষকে দিচ্ছেন, কারণ হচ্ছে মানুষ যুগের পর যুগ তার এই যে জেনেটিক অভিজ্ঞতা এবং স্রষ্টার আশীর্বাদ সবকিছু মিলায় মানুষের ইনটিউশন শক্তি এত প্রবল, এত প্রবল যে তাকে গাণিতিক হিসাব সবসময় করতে হয় না। আপনি কি পথ চলেন গাণিতিক হিসাব করে? যখন রাস্তা পার হন, ঢাকার রাস্তা, তখন কি হিসাব করেন এপাশ থেকে যদি 2টা গাড়ি আসে, এপাশ থেকে 3টা গাড়ি আসে, এত মিলিসেকেন্ড সময় লাগবে, তাহলে এইটা প্রবাবিলিটির অঙ্কে কত দাঁড়ায় আমার মারা যাওয়ার সম্ভাবনা, এইসব হিসাব করে কেউ রাস্তা পার হয়? ইনটিউশন দিয়ে পার হয়। দেখে যে এপাশে এতটুকু ফাঁকা আছে, এপাশে এতটুকু ফাঁকা আছে, দৌড় দিলে রাস্তা পার, বেঁচে যায়। এই হচ্ছে ইনটিউশন। সে নতুন কিছু করে প্রতিনিয়ত, যেটা এআই আরো 1 লক্ষ বছর ধরে সংগ্রাম করলেও পারবে না, কারণ ইনটিউশন নাই তার। সে ওই অনুমানই করতে পারে না, অনুমান না, এটা হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েশন করতে পারবে না, সত্যিকারের নতুন কোনো ক্রিয়েটিভ কাজ, নতুন কিছু সৃষ্টি করা, সৃজনশীলতা, এইটা ক্ষমতা কখনো যন্ত্রের হওয়া সম্ভব না। যন্ত্র এইটা পারবে না। এই জায়গাটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। অলরেডি যন্ত্র প্রতারণা শিখে গেছে। যাই হোক, একটু বেলাইন হয়ে যাচ্ছে আলোচনা আজকে, দাবা নিয়ে কথা বলতে বলতে বেশি এআই নিয়ে কথা বলে ফেলতেছে। তারপরে এর মাঝে এমআইটির গবেষক দল দেখাইছেন যে মেটার এআই বা গুগলের এআই ল্যাবে মিথ্যা কথা বলা শুরু করে দিচ্ছে, এবং যখনই বোঝে তারা পরীক্ষা করা হচ্ছে তখনই আবার মিথ্যা বলা বন্ধ করে দেয়। ওরা অনেক কিছু শিখবে, প্রতারণা শিখবে, মিথ্যা শিখবে, শয়তানি করতে শিখবে, শুধু শিখবে না কিছু সৃষ্টি করতে। ফলে নিজের সৃজনশীলতার উপরে জোর রাখলে, যেটা ম্যাগনাস বলতে চাইছেন, ম্যাগনাসের কোটটা পড়ে দেখেন, ম্যাগনাস ওইটাই বলছেন যে মানব জাতির শ্রেষ্ঠতম ইয়ে হচ্ছে, যোগ্যতা হচ্ছে কল্পনা করতে পারা, ইনটিউশন, সৃজনশীলতা। এই জিনিস কারো পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। তারপরেও আমি আশা করি যে ম্যাগনাস বা অন্য যে কেউ একজনের সঙ্গে এই লীলা জিরোর একটা ম্যাচ হয়ে যাক। আমরা অন্তত দেখি টাইম ডিউরেশন যাতে নিরপেক্ষ থাকে, সেরকম একটা ম্যাচ হয়ে যায়। একটু দেখি না, এই চ্যাট জিপিটি চাপাবাজি আর ভাল লাগে না। সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।